ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। আঙ্কেল, আমাকে একটা কথা বলো তো, কাল তোমার সাথে আমার মেয়ের এমন কি কথা হয়েছিল যে ও সুসাইড অ্যাটেম্প করলো? হোয়াট? ওর বাবার সঙ্গে অন্যান্য ডাক্তাররাও আছেন। জানি না আমার মেয়েটা এই যুদ্ধে জিতবে কিনা। তুমি যখন ওকে এই যুদ্ধটাতে এগিয়ে দিতে সাহায্য করেছ, তখন ওকে আর তুমি কি সাহায্য করবে? তোমার সাহায্যের কি দাম? আন্টি শান্ত হও, আন্টি আন্টি প্লিজ শান্ত হও। কি করে আমি শান্ত হব? একটা জল জ্যান্ত তাজা মেয়ে উঠছে না, মা বলে ডাকছে না, চোখের সামনে দিয়ে মেয়েটাকে এই অবস্থায় নিয়ে চলে গেল। ওর বাবা ডাক্তার হয়েও কোনো ভরসা দিতে পারছেন না। বলছেন প্রতিটা মুহূর্ত খুব জরুরি। চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করেও যদি কিছু না হয় তাহলে তখন কি হবে? তখন কি হবে আবির? পারবে তুমি নিজেকে ক্ষমা করতে? তুমি হয়তো নিজেকে ক্ষমা করতে পারবে, কিন্তু ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না, কোনোদিনও ক্ষমা করবেন না আবি। একজন মায়ের কোল থেকে তার সন্তানকে সরিয়ে নেবার দায় তোমাকে নিতেই হবে। আমি তোমাকে অভিশাপ দিতে পারবো না আবি, কারণ আমিও তো একজন সন্তানের মা। কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, একজন মায়ের চোখের জল কোনোদিনও কাউকে শান্তি দেয় না। আন্টি ঈশ্বর জানেন আমার কি অপরাধ, আর আমার যখন কোনো অপরাধ নেই তখন এই অপরাধের শাস্তি আমার উপরে বর্তাবে না। আন্টি ঐশ্বর্য একটা ফুলের মতন মেয়ে, আর আমার চোখের সামনে আমি ওর জীবনটা শেষ হয়ে যেতে দিতে পারি না। আন্টি আমার কথাটা মিলিয়ে নিও, ঐশ্বর্যর কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। আরেকটা কথা, ঐশ্বর্যর কোনো ভালো খবর না পাওয়া পর্যন্ত, ঐশ্বর্য ঠিক না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। আমি পালিয়ে যাওয়ার ছেলে নয় আন্টি, আমি ঠিক এইখানে এইভাবেই থাকবো। আচ্ছা আমাকে একটা কথা বলা বীর, তোদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? মানে মতের কোনো অমিল হয়েছিল কি? আমি একজনকে ভালোবাসি। না মানে আমি বলতে চাইছি যে ও এমন কিছু কথা তোকে বলেছিল যেটা তুই মানতে চাসনি? না। তাহলে ও কি এমনি স্লিপিং পিলটা খেয়ে নিল, নাকি ওর খেতে ইচ্ছা করেছিল, নাকি সবার সিম্প্যাথি পাওয়ার জন্য খেয়েছিল? হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই কারণ ছিল। মিমি চেয়েছিল যে আবির আমাদের বাড়িতে এসে থাকুক। ওর বাবাও বলেছিলেন যে আমাদের বাড়িতে এতগুলো ঘর, আবির এতদিন ঘর ছাড়া হস্টেলে আছে, ওখানে হয়তো ওর লেখাপড়ার অসুবিধে হবে। তা সেটা শুনে আবির তখন বলেছিল যে মিমির সাথে ওর কিছু কথা আছে, তারপরেই ও ঠিক করবে যে আমাদের বাড়িতে থাকবে কিনা। তাই নাকি? কি কথা বলেছিলি তুই ওকে? আর কাদের নিয়ে বলেছিলি? সেই কথাটা আমি পাবলিক করতে চাই না।
সেই কথাটা আমাদের নিজেদের কথা, পার্সোনাল কথা, দুজনের কথা। আবির, এই বিষয়টা এখন আর পাবলিক করবো না বললে কিছু হবে না। হ্যাঁ, বিষয়টা অলরেডি পাবলিক হয়ে গেছে। আর ঐশ্বর্যর ব্যাপারটা যখন এতটাই পাবলিক হয়ে গেছে, তখন তুই আর এই বিষয়টাকে লুকিয়ে রাখতে পারিস না। তোরা আমাকে প্লিজ জোর করিস না, কারণ ঐশ্বর্যর সঙ্গে আমার যা কথা হয়েছে সেটা আমি তোদেরকে বলতে পারবো না, প্লিজ। আর তোদেরকে বলতে আমি বাধ্য নই। এখনো তুই গড় তুমি করে যাবি? এখনো তুই এখনো জেদ ধরে বসে থাকবি? আমি জেদও করিনি, আমি তুমিও করিনি। আমি যেটা পারবো না, আমি সেটা তোদেরকে জানিয়ে দিচ্ছি। আবির, ঐশ্বর্যকে কি এমন কথা বলেছিলে যে যার জন্য আমার মেয়ের জীবনটাই পাল্টে গেল? মা হয়ে এইটুকু জানার অধিকার কি আমার নেই? আজ আর এই কথাগুলোর কোনো দাম নেই আন্টি, তাই আপনি আর ওই কথাগুলো শুনতে চাইবেন না। দাম নেই মানে? ঐশ্বর্যের জীবনে এই পরিণতি আমি নিজেও মানতে পারলাম না, আর আমি যা কথা বলেছিলাম সেই কথা আমি রাখতে পারবো না। এখন থেকে ঐশ্বর্য যা চায় তাই হবে। এর বাইরে আপনি অন্য কোনো কথা বলতে আমাকে আদেশ করবেন না, প্লিজ। আমি মরে যাব, কিন্তু সেদিন ঐশ্বর্যের সঙ্গে আমার কি কথা হয়েছিল সেটা আমি বলতে পারবো না আপনাকে। যদি ঐশ্বর্য যদি নিজে আপনাকে কোনোদিন বলে তাহলে জানবেন। আন্টি, যেই কথাটা আমি রাখতেই পারবো না, যেই কথার কোনো দাম আমি দিতে পারবো না, সেই কথাটা আমি নিজের মুখে আমি কোনোদিন উচ্চারণ করতে পারবো না। কি এমন কথা? কাকে নিয়ে কথা? এতে তো আমাদের কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি যাতে ঐশ্বর্য ভালো হয়ে যায় তার প্রার্থনা করতে। তোদের কৌতূহল মেটানোর কোনো দায় আমার নেই। আমি তোদের কৌতূহল মেটাতে পারলাম না বলে তোরা আমাকে সবাই মিলে অ্যাটাক করতে পারিস। তাতে তোদের হাতে সুখ হতে পারে, মানসিক শান্তি হতে পারে, কিন্তু কথাটা আমার মুখ দিয়ে বেরোবে না। যদি তোরা আমাকে চিনে থাকিস তাহলে এই কথাটা নিশ্চয়ই বুঝেছিস। যদি আমি বলি আমি এই কাজটা করব না, তাহলে আমাকে দিয়ে জোর করে সেই কাজটা করানো যাবে না। আবির, আমি আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আর তাছাড়া আমি এত জটিল কথা বুঝতে চাইও না। তুমি আমাকে শুধু একটা কথা বলো, শুধু একটা। আমার মেয়ে ভালো হয়ে উঠলে তোমার সঙ্গে আর ওর কোনো ঝামেলা থাকবে না তো? তুমি তো দেখলে নিজের চোখের সামনে যে ও তোমাকে এতটাই ভালোবাসে যে তোমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে। বলো আমি, আমাকে কথা দাও, আমাকে কথা দাও তুমি। কথা দিলাম, আপনার মেয়ের সঙ্গে আমার আর কোনো ঝামেলা থাকবে না। ও যা চেয়েছে তাই হবে। আবির, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা। তুমি তো তোমার আঙ্কেলের মুখে সব শুনেছ যে আমাদের মেয়ের কত বড় একটা ফাড়া আছে। তাই আমরা দেরি করতে চাইছি না বাবা। তুমি আমাদের বাড়িতে আমাদের ছেলের মতনই থাকবে। আমার মেয়ে ভালো হয়ে উঠলেই আমরা আমাদের মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেবো। আবি, আমাদের চোখের সামনে তোমাদেরকে রেখে দেবো। তোমার ক্যারিয়ারের কোনো অসুবিধা হবে না। আবির, আমরা কিন্তু খারাপ মানুষ নই। তাছাড়া তুমি তো ঐশ্বর্যের মুখে শুনেছো নিশ্চয়ই যে তোমার আঙ্কেল লেখাপড়া কতটা ভালোবাসেন। তাই বলছি, তুমি আর কোনো ব্যাপারে অমত করো না বাবা। তুমি যেদিনকেই বলবে সেদিনই
আমরা তোমার বাড়ির লোকদের সাথে কথা বলবো। কি হলো বাবা, কথা দিলে তো? আর কোনো গন্ডগোল হবে না তো? শালুক, আমার আর কিচ্ছু করার নেই শালুক। একটু একটু করে আমি এমন একটা জালের মধ্যে আটকে গেছি যে এই জাল থেকে এই জীবনে আমি কিছুতেই বেরোতে পারবো না। তুমি অনেক শক্ত মেয়ে শালুক, তুমি লড়াই করে বাঁচতে পারবে, কিন্তু ঐশ্বর্য পারবে না। ঐশ্বর্যের জীবনে এমন একটা ঘটনা না ঘটলে আমি জানতেও পারতাম না যে আমি ঐশ্বর্যকে ভালোবেসে ফেলেছি। শালুক, তুমি কষ্ট পেতে পারো, কিন্তু আমি মিথ্যে কথা বলছি না। তা না হলে ওর এই পরিণতিতে আমার এত কষ্ট হবে কেন বলো? কিন্তু তুমি বিশ্বাস করো শালুক, আমি তোমাকেও ভালোবাসি। ঈশ্বর জানেন আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু শুধু এই ভালোবাসা নিয়ে আমি তোমার সামনে কোনোদিন দাঁড়িয়ে বলতে পারবো না যে আই লাভ ইউ। ওই তো আঙ্কেল আসছে। আমার মেয়ে কেমন আছে? মেয়ে কেমন আছে? কি গো, বলো না মেয়ে কেমন আছে? চুপ করে আছো কেন? বলো না কেমন আছে আমার মেয়ে? আমার মেয়ে ভালো আছে? কি গো? হ্যালো, তুমি কি ব্যস্ত আছো? যদি ব্যস্ত না থাকতে তাহলে আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটু কথা বলতাম। না ব্যস্ত মানে আমি হাসপাতালে এসেছি, আমার বন্ধু অসুস্থ। কিছু জরুরি কথা থাকলে বলো না। সরি টু সে, এ বাড়িতেও একটা দুর্যোগ ঘটে গেছে। বলা ভালো যে দুর্ঘটনা, তবে সেই দুর্ঘটনার খবরটা আই এম শিওর যে বাড়ির কেউ তোমাকে জানাবে না। হোয়াট? কি হয়েছে? শালুকের কিছু হয়েছে? শালুক কেমন আছে? শালুক ঠিক আছে তো? না না, তোমার শালু বল তবিয়াতে আছে, সে ভালো আছে। দুর্ঘটনা যা ঘটেছে সেটা আমার মেয়ে পুপের জীবনে। কি গো, ও এখন ওর বউ শালুকের কথা জিজ্ঞাসা করছে? তুমি ফোনটা আমাকে দাও। আমি তো কথা বলছি, তুমি কেন? কি হলো হঠাৎ ওরা দুজনের মধ্যে লড়াই করছে কেন নিজেদের মধ্যে? দাও 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 ফোন, তারে দাও। বলো, কথা বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ আবির, শোনো ভালো করে শোনো। আমি জানি এটা শুনে তুমি খুব খুশি হবে। তোমার বোন পুপে একটা বস্তির ছেলেকে বিয়ে করে বাড়ি ফিরছে। সে কি অবাক হচ্ছ কেন? আরে এটা তো তোমার বউ শালুক সেই ব্যবস্থা করেছে। হ্যাঁ, ইম্পসিবল। পসিবল? ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন বাড়ি আসবে তখন তো জানতেই পারবে। দেখো বাবা, তোমার মেজকামণি তোমাকে ফোনটা করেছিলেন এই কথাটা বলার জন্য, কিন্তু উনি তো আবার খুব রেখে রেখে কথা বলেন কি না। দাঁড়াও, আমার তো ঘরে আগুন লেগেছে বাবা, আমি তো আর রেখে রেখে কথা বলতে পারছি না, তাই বাধ্য হয়ে তোমাকে এভাবে কথাগুলো বলতে হলো। কি হয়েছে বলবে আমায়? পুপে বিয়ে করেছে? কাকে বিয়ে করেছে বলো? পুপে তো একটা বস্তির ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল, জানো তো সব। আরে আমি ওকে সর্বক্ষণ আগলে আগলে রেখেছি, বাড়ি থেকে বেরোতে দিইনি। ওদিকে তোমার বউ শালুক, সে ভালো মানুষ সেজে আমাদের বলল তার স্কুলে নাকি ফাংশন আছে, তাই সে পুপেকে নিয়ে যাবে।
আর আমারও এমন দুর্ভাগ্য যে আমি ওকে বিশ্বাস করে ফেললাম, আমি বাধা দিলাম না। সত্যি তখন তো ভাবতে পারিনি যে এইভাবে আমার মেয়ের জীবনটার উপর এভাবে প্রতিশোধ নেবে। মেজ কাকিমণি, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে শালুক এরকম একটা ভয়ঙ্কর কাজ করতে পারে। করেছে আবির, করেছে। আমি তো তোমাকে বলছি করেছে। বিশ্বাস করো, এখন আমাদের মনে হচ্ছে যে আমরা আত্মহত্যা করি। শালুক যদি সত্যি এরকম একটা জঘন্য কাজ করে থাকে তাহলে আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। মেজ কাকিমণি, আমি তোমাকে এই কথাটা দিলাম, আর এটা তুমি খুব ভালো করে জানো যে আমার কথার দাম আছে, আমি নিজের কথার দাম রাখি। বাই দ্য ওয়ে, এখন পুপে কোথায়? ওই তোমার মেজকামণি আর ছোটন, আকাশ সবাই মিলে পুলিশ দিয়ে ওই মন্দির থেকে নিয়ে এসেছে। তো ততক্ষণে তো ছেলেটার ওর যে সর্বনাশ করা সেটা করেই ফেলেছে। ওর মাথায় ছেলেটা সিঁদুর পরিয়ে দিয়েছে। ও মাই গড। আবার বাড়ি এসে জানতে পারলাম যে ওই ছেলেটির সঙ্গে তোমার বউ শালুক তার একেবারে নিয়মিত যোগাযোগ ছিল। কি বলছো তুমি? হ্যাঁ, শোনো বাবা, শোনো। এবার বাকিটা তুমি তোমার মেজকামনির কাছ থেকে শোনো। না, আমি যদি এখন বলি তোমার মনে হতে পারে যে আমি বানিয়ে মিথ্যে কথা বলছি। শতক আমি তো পরের বাড়ির মেয়ে, মেজকামনি তোমার নিজের বাড়ির লোক, সে অন্তত তোমার বউয়ের নামে বানিয়ে মিথ্যে কথা বলবে না। নাও, কথা বল। হ্যাঁ, সেটা হচ্ছে যে কি হয়েছে বলো তো মেজ কাকিমণি? তোমার বউকে, মানে বলা ভালো, তোমার বউ এ বাড়ির সবার খুব বিশ্বাসভাজন। তার ফলে সে অবাধে তার স্কুলে একা একা যাতায়াত করতে পারে, কেউ তাকে কোনোভাবেই অবিশ্বাস করে না। মাইন্ড ইট। এবং এই সুযোগটা তোমার বউ খুব সুন্দর করে কাজে লাগিয়ে নিয়েছে। আবির, তুমি হয়তো জানো না যে বয়সটাই এইরকম। উপে একটা বস্তির ছেলে, কি অঞ্জন না কি নাম, তার সঙ্গে কিছুদিন আগে ওদের একটা ভাবটা হয়েছিল আর কি। কিন্তু এখন পুপে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখতো না, আমি যতটা জানি। এবং রাখতো না বলেই ওই ছোঁড়াটা পুপেকে না পেয়ে তোমার বউকে হাতের কাছে পেয়ে তার ঘাড়ের ওপর ভর করে বসেছিল। এবং অনুমেয় যে নিত্যই স্কুলে যাতায়াতের পথে তোমার বউ শালুকের সঙ্গে ওই ছোঁড়াটার কথাবার্তা হতো, গল্পগুজব হতো এবং সুখ দুঃখের কথা হতো। সেই সূত্র ধরে তোমার বউয়ের সঙ্গে সড় করে আমাদের একমাত্র মেয়ে পুপেকে ও বাড়ি থেকে বার করে আনার ব্যবস্থা করে। কি ঘটেছে আমি তোমাকে বলছি। কিছুদিন আগে ওই তোমার বউ শালুকের স্কুলে একটা ফাংশন, সেই ফাংশনের সূত্রে হঠাৎ করে দেখলাম তোমার বউ শালুক পুপেকে সেই ফাংশনে নিয়ে যাওয়ার জন্য একবারে মরিয়া হয়ে উঠেছে। একবারে মানে কি বলবো, যাকে বলে যে হাতে পায়ে ধরে বায়না করছে। না, পুপেও যে একবারে অরাজি ছিল এমনটা কখনোই বলা যাবে না, কিন্তু গরজটা যেন তোমার বউয়ের অনেক বেশি। যাই হোক, তোমার জানো বললেন, শেষকালে তোমার মেজকাকিমণিও রাজি হলো, আমাকেও রাজি হতে হয়েছিল। ভেবেছিলাম যাবে একটা ফাংশন থেকে চলে আসবে, যদিও মানে বুঝতে পারিনি ক্লাস 8-এর মেয়ের একটা ফাংশন, একটা স্কুল বেরোনো মেয়ে কি দেখবে। এনিওয়ে, আমি ছেড়ে দিয়েছিলাম। সকাল গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল, সন্ধে আসে না। সন্ধ্যের অনেকটা পরে তোমার বউ হন্তদন্ত হয়ে কোথা থেকে উদ্ভ্রান্তের মতো এসে বাড়িতে আবির্ভূতা হলেন। এবং তখন তিনি কাঁদতে কাঁদতে জানালেন যে তার নাকি মহাদোষ হয়ে গেছে, যে তিনি আমাদের কাছে সত্যটা গোপন করেছিলেন। তিনি বললেন যে পুপে নাকি তাকে ইনসিস্ট করেছিল যে তাদের স্কুলের ফাংশনে নিয়ে যাবার অজুহাতে তাকে একটু এ বাড়ি থেকে বাইরে বার করে আনার অবকাশ যেন করে দেয়, এবং তাতে করে সে অঞ্জন বলে ওই ছোঁড়াটার সঙ্গে একটু কথাবার্তা বলতে পারে। পুপে খুব তাড়াতাড়ি ফিরে আসবে বলেছিল, সে ফিরে আসতে দেরি করছে। সেই কারণে তোমার বউ নার্ভাস হয়ে গিয়ে সে একবারে কাঁদতে কাঁদতে আমাদের
কাছে এসে কনফেস করছে। তা আমি কি বলি, আমিও তোমার বইয়ের ওই চোখের জল, ওই নিখুঁত অভিনয় দেখে বিভ্রান্ত হয়ে পড়লাম। আমিও তোমার মেজ কাকিমণিকেই বরং জোর করে বলতে লাগলাম যে তোমার মেয়েটাই শালুককে ব্যবহার করে নিয়েছে, শালুকের কোনো দোষ নেই। পরবর্তীকালে কি দেখলাম, যখন ওই পুলিশ টুলিশ দিয়ে পুবেকে উদ্ধার করে আনা হলো, তখন আসল সত্য ফাঁস হলো আবির। তখন আমরা সবাই জানতে পারলাম যে এই গোটা ঘটনাটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, এবং সেই ষড়যন্ত্রের মধ্যে তোমার শালুক বর্তমান। আমি একটা কথাই তোমার কাছে জানতে চাই আবির, তুমি আমাকে বলো তো বাবা, তোমার বইয়ের আমরা কি এমন ক্ষতি করেছি, আমরা স্বামী স্ত্রী কেন তো কি ভয়ঙ্কর ক্ষতি করেছি যার ফলে তোমার বউ আমাদের সঙ্গে এরকম ব্যবহারটা করলো?